আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে নতুন ক্লাসে। আজকে টপিক হচ্ছে প্রিন্সিপাল সার্জারি আন্ডার যেটা আছে পেডিয়াট্রিক সার্জারি এন্ড স্পেশাল সার্জারি। আশা করি সবাই পড়তে ভালো হয়েছে এবং সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে আমার পরিচয় দিয়ে আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন, রেসিডেন্ট ইউরোলজি, ঢাকা মেডিকেল কলেজ এবং স্পেশালিস্ট ডিপার্টমেন্ট সার্জারি। চলুন শুরু করি আমাদের প্রথম কোশ্চেনটা ছিল আমাদের আইসোটোনিক ফ্লুইড। Classification of fluid, আমরা যদি সার্জারি আন্ডার করতে পারি, সুতরাং classification of fluid is much more important because we use this in many purposes. আমাদের আমরা যেটা সার্জনদের নিয়ে বারবার কাজ করতে সুতরাং জানা উচিত কোন মুহূর্তে কোন ধরনের ফ্লুইড আপনি পেশেন্টকে প্রেসক্রাইব করবেন এবং কোন ধরনের ফ্লুইড আপনি ম্যানেজ করবেন। ফ্লুইড ক্লাসিফিকেশন আমাদের জন্য আমরা পরের স্লাইডে দেখি। এখানে দেখেন আমি তিন ধরনের ফ্লুইডের কথা আমরা জানি, আইসোটোনিক সলিউশন, অ্যাকাটোনিক সলিউশন এবং হাইপোটোনিক সলিউশন। আইসোটোনিক সলিউশন কি? আইসোটোনিক সলিউশন হচ্ছে যেগুলো অসমোলারিটি আমাদের নরমাল ব্লাডের অসমোলারিটির পাশাপাশি, যেমন 270 থেকে 320 এর মধ্যে যেগুলো অসমোলারিটি সেগুলোকে সাধারণত আমরা আইসোটোনিক সলিউশন হিসেবে ব্যবহার করি। আইসোটোনিক সলিউশন বলা হয়। আইসোটোনিক সলিউশন কি হবে? আইসোটোনিক সলিউশনে যে আমাদের যদি আমরা বডিতে দিই তাহলে আমাদের ব্লাডের রক্তের যে ফ্লুইডের পরিমাণ সেই জিনিসটা বেড়ে যাবে। সেখান থেকে যেহেতু এটা হচ্ছে আমাদের প্লাজমার সাথে আইসোটোনিক, সুতরাং এটা হচ্ছে সেলের ভিতরে সেলের কোনো ধরনের সমস্যা হলে সেলের ভিতরে পানি করতে হবে, সেলের ভিতরে পানি বেড়ে যাবে। হাইপারটোনিক সলিউশন কি হবে? হাইপারটোনিক সলিউশনে যেখানে হচ্ছে আপনাদের টনিসিটিটা অনেক বেশি, অসমোলারিটিটা অনেক বেশি, তাহলে কি হবে? এই সেলের ভিতরে যে পানিগুলো আছে সেই ওয়াটারগুলো রিঅ্যাবজর্পশন করে একটা নরমালাইজ করার চেষ্টা করবে। কারণ হচ্ছে সেলের বাইরে আপনি হাইপারটোনিক সলিউশন দিয়ে দিয়েছেন আর সেলের ভিতরে হচ্ছে নরমালি আইসোটোনিক। তো সুতরাং কি হবে? আইসোটোনিক যেখানে সেখান থেকে ওয়াটারগুলো হাইপারটোনিক আসে একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করবে। এক্ষেত্রে আমাদের সেলগুলোটা কি হবে? সেলগুলো আমাদের শ্রিঙ্কেজ করবে এবং ম্যাক্সিমাম সেল মেমব্রেনগুলো ডিটাচ করবে। সুতরাং এটা আমাদের জানা উচিত আমরা কখন দেব। হাইপারটোনিক সলিউশন কি হবে? হাইপারটোনিক সলিউশন হচ্ছে যে কোনো একটা পেশেন্টকে যখন হাইপারটোনিক সলিউশন দেবে তখন কি হবে? হাইপারটোনিক সলিউশনে ওয়াটারের পরিমাণ অনেক বেশি থাকে এবং সেলের ভিতরে যে ওয়াটার আছে তার চেয়ে অনেক বেশি পরিমাণে ওয়াটার পানি দিচ্ছে। সুতরাং অসমোলারিটিটা ব্যালেন্স করার জন্য কি হবে? সেলের বাইরে যে অতিরিক্ত পানি, যে ফ্লুইডে যে অতিরিক্ত পানি আছে সেখানে সেলের ভিতরে ঢুকে যাবে, সেলগুলো সোয়েলিং করবে, একসময় সেলগুলো ব্রাস্ট হয়ে যাবে এবং সেল লাইসিস হবে। সুতরাং এগুলো সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা থাকা উচিত। কোনগুলো হাইপারটোনিক, কোনগুলো আইসোটোনিক, কোনগুলো হাইপোটোনিক সলিউশন। এই ধরনের কোশ্চেনগুলো মাঝে মাঝে আসে, সুতরাং আপনাদের ভালোভাবে কোশ্চেনটা করা হয়েছে এসআরবি ম্যানুয়াল 6 পেজ নাম্বার 93 থেকে। দেন এখানে নরমাল সাইন আমরা নাম জানি, নরমাল সাইন হচ্ছে অসমোলারিটি প্রায় 300 এর মতো বা 310। তারপর হচ্ছে 5% ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া, 5% ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া, এটা হচ্ছে আমাদের আইসোটোনিক ফ্লুইড। আর হচ্ছে 5% ডিএনএস, 5% ডিএনএস এখানে আমরা নাম শুনে কিন্তু বুঝতে পারতেছি যে 5% গ্লুকোজ আছে, কার মধ্যে আছে 5% গ্লুকোজ আছে নরমাল সাইন, ডেক্সট্রোজ 5% ডেক্সট্রোজ বা গ্লুকোজ আছে হচ্ছে নরমাল সাইন। নরমাল সাইন এটা তো অসমোলারিটি এমনি আইসোটোনিক, এটার মধ্যে আপনি আবার গ্লুকোজ দিয়েছেন তাহলে কি হবে? এটা হচ্ছে হাইপারটোনিক সলিউশন, এটা হাইপারটোনিক সলিউশন, সুতরাং এটা আইসোটোনিক নয়। তারপর হচ্ছে বেবি স্যালাইন, যেটা বেবি স্যালাইনে হচ্ছে 0.225% সোডিয়াম ক্লোরাইড থাকে এখানে, প্লাস কিছু গ্লুকোজ থাকে। বেবি স্যালাইন মনে রাখবেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য এটা আছে, বাট আমাদের জন্য এটা হচ্ছে হাইপারটোনিক সলিউশন। আর পলার স্যালাইন আমরা হচ্ছে ডাইরেক্ট ইউজ করি, এটা আমাদের আইসোটোনিক। অ্যানসার এ বি এবং ই, এই তিনটা হচ্ছে ট্রু, বাকি দুটো ফলস। এইভাবে আপনারা বেসিক হবে, বেসিক যদি এটার ব্যাপারে মনে রাখেন তাহলে সুন্দরভাবে মনে রাখবেন। পরের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন কি বলছে? এ ইউজ ফর সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারাইজেশন। সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারাইজেশন এখানে বলা হচ্ছে সেন্ট্রালি প্লেসড যে ভেনগুলো আমরা সিভি লাইন করি সেগুলো বলা হয় সেন্ট্রাল ভেন ক্যাথেটারাইজেশন। সেন্ট্রাল ভেনগুলোর মধ্যে আমরা যদি দেখি এখানে দেখেন বেসালিক ভেনটা, এটা আমাদের আর্মে থাকে, সুতরাং এটা হচ্ছে এটা সেন্ট্রাল ভেন না, এটা ফলস হবে। তারপর দেখেন যে ফিমোরাল ভেন, তারপর হচ্ছে ইন্টারনাল ফিমোরাল ভেন এবং ইন্টারনাল ভেন, এটা হচ্ছে আমাদের সেন্ট্রালি প্লেস এবং লং স্টেফানাস ভেন আর হচ্ছে সাপ্লিভেন ভেন। আমরা লং স্টেফানাস ভেনে কখনো সিভি লাইন করি না, আর হচ্ছে সাপ্লিভেন ভেন হচ্ছে দুই পাশে দিতে হবে, সাপ্লিভেন ভেন দিতে হবে, এখানে আমরা সিভি লাইন করি। সেন্ট্রাল ভেনাস লাইন ফর সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার ইজ স্পেশাল আইভি লাইন দ্যাট ইজ সেন্ট্রাল। এইটা হচ্ছে আমরা কখনো এভাবে সেন্ট্রাল ভেন করি। আইসিইউ বিশেষ করে বা কার্ডিয়াক সার্জারি পেশেন্টগুলো, কার্ডিয়াক সার্জারি করতে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে পেশেন্টগুলো সিভি লাইন করতে হয়। ক্রিটিক্যালি পেশেন্টগুলো সেন্ট্রাল ভেন বলতে পারি পরে একটা শোল্ডার, মনে রাখতে শোল্ডার, নেক এবং গ্রোইন যে ভেনগুলো আমরা সিভি লাইন করি সেগুলো হয় সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারাইজেশন বা সিভি লাইন। তাহলে আমাদের হচ্ছে বেসিক ভেন এটা অবশ্যই সেন্ট্রালি না, তারপর ফিমোরাল ভেন, ইন্টারনাল ভেন, এটা ট্রু, এবং লং স্টেফানাস ভেন এই সেকশন ভেন আমরা করি না সাধারণত সাপ্লিমেন্ট ভেন। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? দেখেন যে কমন কজেস অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার ইন বার্ন। এই ধরনের কোশ্চেন আমরা কিন্তু এই ধরনের এগুলো আমরা সাধারণত মাঝে পাই। কারণ বার্নের কমপ্লিকেশনের মধ্যে কি হতে পারে এবং লাইফ থ্রেটানিং ওয়ান অফ দ্য কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিয়ার বা একেআই ডেভেলপ করে। এটা মেকানিজম জানতে হবে কিভাবে পেশেন্টটা ডেভেলপ করতে দেখেন। আপনার পেশেন্টের যখন বার্ন হবে, ফ্লুইড গুলো লস হবে, প্লাজমা গুলো লস, প্লাজমা যখন লস হবে তখন পেশেন্ট আমাদের ব্লাডের থেকে প্লাজমা যখন লস হবে, ফ্লুইড গুলো যখন বের হয়ে আসবে, মিসিং যখন হবে তখন কি হবে? পেশেন্টের আমাদের হাইপারটেনশন, তখন হাইপারটেনশন হবে এবং হাইপোভোলিমিয়া। এজন্য আমাদের এই ধরনের পেশেন্টকে আমরা হার্টম্যান সলিউশন দিই বা ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি সেটা দিই। সুতরাং হাইপারটেনশন আর এই এখানে হাইপোটেনশন যদি হতো তাহলে সেটা উত্তর, আর হচ্ছে হাইপারভোলিমিয়া হয় হাইপোভোলিমিয়া। তারপর হচ্ছে মাইগ্লোবিনিমিয়া কি? আমাদের যে মাসল থাকে, আমাদের যখন কোনো ধরনের সেল ইনজুড হয় তখন আমাদের যে মাসল থাকে, মাসল থেকে মাইগ্লোবিন ফ্রিজ হয়। এই মাইগ্লোবিনগুলো কিডনিতে যাই বলছি, কিডনিতে যখন বিপদ ছিল না, কিডনি তখন সার্কুলেশন কমে যায়, সেখান থেকে আমাদের একেআই ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে বার্ন পেশেন্টের আমরা জানি বার্ন পেশেন্টটা সাধারণত ইমিউনো কম্প্রোমাইজ থাকে। ইমিউনো কম্প্রোমাইজ থাকে এদের যে কোনো ধরনের গ্রাম নেগেটিভ বা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হওয়ার চান্স খুবই বেশি। আর এই ইনফেকশনটা যদি আমাদের কিডনি পর্যন্ত চলে যায় তাহলে সেখান থেকে আমাদের একেআই বা অ্যাকিউট রেনাল ফেলিয়ার ডেভেলপ করতে পারে। আর ইউরিনারি অবস্ট্রাকশন এর সাথে বার্নের কোনো রিলেশন নাই। সুতরাং আমাদের অ্যানসার হবে মাইগ্লোবিনিমিয়া এবং সেপসিস। এটা মাইগ্লোবিনিমিয়া এবং সেপসিস। সুতরাং এভাবে আমরা বুঝে সুন্দর করে করতে পারি। পরবর্তী কোশ্চেন আমরা 4 নম্বর কোশ্চেন, ল্যাপ্রোস্কোপিক প্রসিডিউর গ্যাস ইউজড ফর ক্রিয়েটিং নিউমোবেরিটি আমরা এখন ল্যাপ্রোস্কোপিক সার্জারি এটা হচ্ছে খুব বেশি জনপ্রিয় ল্যাপ্রোস্কোপিক আমাদের দেশে। কারণ হচ্ছে এটা হচ্ছে মিনিমাম স্কার, তারপরে পেশেন্টের হসপিটাল স্টে এর পরিমাণ কমিয়ে
হ্যাঁ কোন কোনটা করি এগুলো ঘটনা বেসিক নলেজ আমরা কিভাবে গ্যাসগুলো ইউজ করি আমি এখানে দিয়েছি কোন কোন গ্যাসগুলো আমরা ইউজ করি কার্বন ডাই অক্সাইড কমন ইউজ যেটা হয় সেটা কার্বন ডাই অক্সাইড তারপরে নাইট্রাস অক্সাইড হিলিয়াম আর্গন নাইট্রাস অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড এগুলো আমরা কমন ইউজ করি তাহলে এখন দেখেন অ্যান্সার কি হবে কার্বন ডাই অক্সাইড আছে কার্বন ডাই অক্সাইড পাইছি তারপরে নাইট্রাস অক্সাইড আছে হ্যাঁ এই দুটো হচ্ছে ট্রু হ্যালোজেন জেনন তারপরে অক্সিজেন আমরা ইউজ করি না আসলে পরে 5 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে লিমিটেশন অফ মিনিমাল এক্সারসাইজ এই যে ল্যাপারোস্কোপিক সার্জারি থেকে এই কোশ্চেনটা হবে এই কোশ্চেনটা বেসিক নলেজ এটা সম্পর্কে আপনারা জানতে হবে ডিফিকাল্টি হলো হিমোস্ট্যাসিস এটা হচ্ছে ট্রু কারণ হচ্ছে আমাদের যখন কারণ এটা হচ্ছে একদম ব্লাইন্ডলি হ্যাঁ অপারেটর উপর ভিতরে যদি কোনো ধরনের ইনজুরি হচ্ছে সেক্ষেত্রে আমরা হিমোস্ট্যাসিস করতে অনেক কষ্ট হয়ে যায় তারপর হচ্ছে এক্সট্রাকশন অফ লার্জ স্পেসিমেন হ্যাঁ কারণ আমরা ছোট ভুল করি সেই ভুলের মাধ্যমে যখন যদি বড় একটা অর্গান নিয়ে চাই তাহলে আমরা লার্জ স্পেসিমেন আমরা নিতে পারবো না সেগুলো কেটে নিয়ে সেক্ষেত্রে সার্জনের জন্য কষ্ট করে তারপরে লস অফ ট্যাকটাইল ফিডব্যাক হ্যাঁ ট্যাকটাইল ফিডব্যাক করতে হাত দিয়ে একটা জিনিস অনুভব করতেছে সেটাকে ট্যাকটাইল ফিডব্যাক এখানে যদি মিনিমাল এক্সারসাইজ যেটা ল্যাপারোস্কোপিক ট্যাকটাইল ফিডব্যাক আপনি পারেন তারপরে স্ট্রিপ লার্নিং কার্ভ হ্যাঁ কারণ যেখানে লার্নিং কার্ভটা অনেক কারণ হচ্ছে সার্জন যেটা দেখতেছে তিনি যেটা দেখতেছে আমরা যখন ওপেন করবো তখন সবগুলো অর্গান আমাদের সামনে আসবে হ্যাঁ ভেইনগুলো দেখতেছে আর্টারি দেখতেছে নার্ভগুলো দেখতেছে লিম্ফ্যাটিক সাপ্লাই দেখতেছে ওপেন সার্জারি আর ল্যাপারোস্কোপিক সার্জারি এটা হচ্ছে বিশাল পার্থক্য যারা স্টুডেন্ট তাদের হচ্ছে লার্নিং কার্ভটা অনেক কম ওয়াইডার ফিল্ড অফ ভিশন হচ্ছে কত কারণ হচ্ছে ফিল্ড অফ ভিশনটা জাস্ট আপনি যেখানে ফোকাস করছেন সেই পর্যন্ত দেখতে পারেন ওপেন করলে আপনি পুরোটা দেখতে পারেন এই ছিল 5 নম্বর কোশ্চেন অ্যানসার তারপরে হচ্ছে পার অপারেটিভ ট্র্যাকিকার্ডিয়া অপারেটিভ কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আপনার ফার্মাকোলজি দিতে পারছে এবং ফার্মাকোলজি দিতে পারছে এবং হচ্ছে আমাদের ক্লিনিক্যালি বসে বেরিয়ে লাগে বসে দেখেন পার অপারেটিভ ট্র্যাকিকার্ডিয়া মেবি অপারেটিভ টু ট্র্যাকিকার্ডিয়া কি হচ্ছে ইনক্রিজ হার্ট রেট মোর দ্যান 100 এর বেশি বলে তাকে আমরা ট্র্যাকিকার্ডিয়া বলবো তাহলে এখন কি উপায় ট্র্যাকিকার্ডিয়া হতে পারে ট্র্যাকিকার্ডিয়া একটা বলছে হাইপোভোলিক আপনি আপনার পেশেন্টকে যখন যেকোনো ধরনের অ্যানেস্থেসিয়া দিবেন তখন কি হয় ব্লাড ফ্লো পেরিফেরিতে ফুল হয় সুতরাং আমরা যদি ঠিকমতো পেশেন্টকে যে ফিলিংটা মানে প্রি অপারেটিভ অর্ডারে যদি আমরা ফ্লুইডটা যদি ঠিকমতো মেইনটেইন করতে না পারি সেক্ষেত্রে হাইপোভোলিক হলে সেক্ষেত্রে আমাদের ট্র্যাকিকার্ডিয়া হবে পরবর্তীতে হচ্ছে আরেকটা দুই নাম্বার জিনিস সেটা হচ্ছে হাইপক্সিয়াতে কি হবে যখন আমাদের অক্সিজেন লেভেল যখন কমে যাবে তখন কি হবে আমাদের লাংস কি করবে এটা কম্পেনসেট করার জন্য আমাদের রেসপিরেটরি রেট বাড়ে আর আমরা জানি যখন রেসপিরেটরি বেড়ে যায় তখন আমাদের হার্ট রেটটা বেড়ে যায় সুতরাং ইট ইজ ওয়ান অফ দ্য কজ অফ হাইপক্সিয়া ওয়ান অফ দ্য কজ অফ ট্র্যাকিকার্ডিয়া তারপরে হচ্ছে দেখেন ইনারেটিভ অ্যানেস্থেসিয়া হ্যাঁ আপনি যে অ্যানেস্থেসিয়াটা দিচ্ছেন সেই অ্যানেস্থেসিয়ার পরিমাণটা যদি আপ টু দ্য লেভেল না হয় সেক্ষেত্রে পেশেন্টের ট্র্যাকিকার্ডিয়া হবে পরে দেখেন যে ইউজ অফ বিটা ব্লকার আমরা কি ইউজ করি আমরা জানি যে বিটা ব্লকার আছে বিটা সিলেক্টিভ আছে আর নন সিলেক্টিভ বিটা ব্লকার হার্টের উপর কাজ করে দিয়ে এটা হার্ট রেট কমায় দেয় সুতরাং এটা ট্র্যাকিকার্ডিয়া জাস্ট উল্টা করে কমায় দেবে সুতরাং এটা ভ্যাগাল স্টিমুলেশন আমরা জানি ভ্যাগাল স্টিমুলেশন বা ভ্যাগাল নার্ভ স্টিমুলেট হয় তখন কি হয় তখন ভ্যাগাসটা কি করে আমাদের হার্টকে মানে হার্টকে স্থির রাখে ভ্যাগাসটা কি করে আমাদের হার্টকে স্থির রাখে বলতে কি এটা হচ্ছে হার্ট রেটটা ম্যাক্সিমাম হতে দেয় হার্ট রেটটা বাড়তে দেয় এখন আপনি যদি ভ্যাগাল স্টিমুলেশন বারবার ভ্যাগাল স্টিমুলেশন দেয় তাহলে হার্ট রেট কমে যাবে বাড়ছে আর কমে যাবে সুতরাং ফলস একটা কোশ্চেন সেটা হচ্ছে সার্জারি রিলেটেড কোশ্চেন সেটা হচ্ছে পারেশিয়া উইদিন 24 আওয়ার্স অফ সার্জারি ইজ ডিউ টু মানে হচ্ছে পারেশিয়া 24 ঘন্টার মধ্যে আপনি সার্জারি করতে এর মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনার পেশেন্টের জ্বর আসছে বা টেম্পারেচার অনেক বেশি হয়ে গেছে তাহলে এটা কজগুলো কি এখানে আছে এক্লেশিয়া নিউমোনিয়া তারপর হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস কিন্তু আপনার পারেশিয়া হওয়ার কোনো চান্স নাই তারপর হচ্ছে উইন্ড ইনফেকশন আপনার সময় লাগবে অনেক বেশি তারপর হচ্ছে ট্রান্সমিশন রিঅ্যাকশন কি হচ্ছে আপনার যদি পারোপাটিভে বা পোস্ট অপে আপনার যদি ব্লাড দেন সেক্ষেত্রে রিঅ্যাকশন আসবে আমরা জানি যে পারেশিয়া বা হাইপারটেনশন হতে পারে তাহলে এখানে আপনার এক্লেশিয়া তারপরে হচ্ছে নিউমোনিয়া হ্যাঁ এটা ট্রু আর হচ্ছে ট্রান্সমিশন রিঅ্যাকশন আর ডিপ ভেন থ্রম্বোসিস এবং উইন্ড ইনফেকশন 24 আওয়ার্সের মধ্যে তো আপনাদের উইন্ড হবে না সেখানে বা ইনফেকশন হবে না উইন্ড ইনফেকশন সময় লাগবে তারপর ectopic testis is found in the following anatomical position ectopic testis কি আসলে আমরা এই স্লাইডে দেখতে পাবো ectopic testis আর undescended testis এই দুটো সম্পর্কে আপনারা জানতে কারণ এই দুটো সম্পর্কে স্যার প্রায় কোশ্চেন করতে দেখবেন যে আপনার সার্জারি কোশ্চেন হলে এই দুটোর মধ্যে একটা কোশ্চেন না প্রায় কোনো সময় ectopic কোনো সময় undescended ectopic কি প্রথমে আমরা দেখি যে undescended বলতে হচ্ছে যে ডিসেন্টটা হয় না তার মানে হচ্ছে ও পথে ঠিক আছে ওর পথে আছে বাট ডিসেন্টটা হয় না এখন উদাহরণস্বরূপ আমরা কি বলি দেখেন আমরা জানি যে টেস্টিস হচ্ছে অ্যাবডোমিনাল অর্গান এই অ্যাবডোমেন থেকে আমাদের টেস্টিস কি হয় প্রথমে হচ্ছে ডিপ ইগুইনাল রিং আসে তারপরে হচ্ছে ইগুইনাল ক্যানালের ভিতরে তারপর হচ্ছে সুপারফিশিয়াল ইগুইনাল রিং তারপর একদম নিচে স্কোটামের ভিতরে ডিসেন্ট করে জাস্ট ধরনের পরপর স্কোটামের ভিতরে ডিসেন্ট করে এখন এই যে পথ আছে এই পথের মধ্যে যদি কোনো এক জায়গায় টেস্টিস আপনার আটকে যায় হ্যাঁ তাহলে তাকে আমরা কি বলবো আনডিসেন্ডেড টেস্টিস বলি তার মানে হচ্ছে নরমাল পাথওয়ে আছে যেদিকে যাওয়ার কথা সেদিকে যাচ্ছে বা হচ্ছে সে তার ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছায়নি তাই আমি স্কোটাম পর্যন্ত পৌঁছায়নি সুতরাং এই ধরনের যে কোনো এক জায়গায় যদি থাকে তাহলে আমরা তাকে বলবো কি আনডিসেন্ডেড টেস্টিস এখন আসলে আমরা ectopic testis হচ্ছে আপনার এই হচ্ছে যে লাইনে যাওয়ার কথা আমাদের নরমাল যে লাইন বললাম যে অ্যাবডোমেন থেকে ডিপ ইগুইনাল রিং তারপরে সিগনাল ক্যানাল তারপর সুপারফিশিয়াল ইগুইনাল রিং স্কোটাম এখন কোনো কারণে যদি এই পথটা বিপদে চলে যায় বলতে হচ্ছে এই পথটা বাইরে কোথাও যদি আমরা যদি এই টেস্টিসটা খুঁজে পাই তাহলে আমরা তাদেরকে বলবো যে ectopic testis তার মানে হচ্ছে নরমাল যে পাথওয়ে সেই পাথওয়ে বাইরে চলে গেছে তাহলে দেখেন কি হতে পারে প্রিভিনাইল তারপরে সুপারফিশিয়াল ectopic হ্যাঁ তারপরে হচ্ছে ফিমোরাল তারপরে হচ্ছে পেরিনিয়াল এজন্য যেতে পারে এই হচ্ছে আমাদের ectopic testis এবং undescended testis এই সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা তাহলে খুবই জরুরি এখানে কি বলছে ectopic testis is found in the following anatomical position femoral canal আমরা একটু আগে দেখলাম femoral canal নরমালি যায় না সুতরাং এটা হচ্ছে ectopic front of the thigh তারপরে এটা হচ্ছে তারপর inguinal canal আমরা জানি inguinal canal যখন টেস্টিসটা পাওয়া যায় তখন তাকে undescended testis বলতে ectopic testis না তারপর হচ্ছে পেরিনিয়াম এবং সুপারফিশিয়াল ইগুইনাল পাউচ এগুলো কোনগুলো নরমাল পাথওয়ে না সুতরাং এগুলো হচ্ছে আমাদের ectopic testis এর উদাহরণ 9 নম্বর কোশ্চেন দেখেন ইন্ডিকেশন অফ সার্কামসিশনের ইন্ডিকেশন এটা মানে সহজ হিসেবে বলতে আসে বারবার আসে আমাদের প্রকে আসলে এবং এখানে আসে বা দেখবেন যে একবার দুইবার পর বা আসছে ইন্ডিকেশন অফ সার্কামসিশন হচ্ছে প্যারাপাইমাসিস তারপর আছে প্যালানাইটিস তারপর আছে টিবিডিয়াল
তারপরে স্কিন ফাইন ডিজিজ, হ্যাঁ, তারপরে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তারপরে হচ্ছে প্রিভেনশন অফ ফিমেল ক্যান্সার, হ্যাঁ, তারপরে ট্রমা, হ্যাঁ, আবার হচ্ছে অনেকগুলো রিলিজিয়াস পারপাস থাকে, এগুলো হচ্ছে আমাদের ইন্ডিকেশন। ব্যালেন্স আছে রিগার্ড ইউটিআইয়ের সাথে আমাদের এই সার্কুলেশনের সম্পর্কটা, হ্যাঁ। তারপর হচ্ছে হাইপোস্পেরিয়াসিস এটা কন্ট্রাইন্ডিকেশন, হাইপোস্পেরিয়াসিস যদি কোনো পেশেন্টের হয় সেক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেশন, ইটস নট ইন্ডিকেশন। তারপর হচ্ছে রিগার্ড লোকাল ফোরস্কিন ডিসকমফোর্ট, হ্যাঁ, আমাদের এই ফোরস্কিনে কি হয় অনেক সময় সেখানে আমাদের কিছু পরিমাণে ইউরিন জমা থাকে, সেই ইউরিনটা কি হয় সেখানে ডিসকমফোর্টের সৃষ্টি করে, সুতরাং এটা ওয়ান অফ দ্য ইন্ডিকেশন। দেখবেন যে সে কারণে বাচ্চাদের জন্য দেখবেন ছোট বাচ্চাদের কয়েকদিন পর দেখবেন যে সেখানে সে ডিসকমফোর্ট ফিল করতেছে বা চুলকাচ্ছে করতেছে, এবং দেখবেন যে এই বাচ্চাগুলো যখন আমরা সার্কুলেশন করি সেটা পেশেন্টের সিম্পটমসটা রিভিং অফ ইউরিনের সাথে এখানে সম্পর্ক নাই। রিভিং অফ ইউরিনের কজ হচ্ছে আমাদের ইন্টারনাল স্ফিংটার এবং এক্সটারনাল স্ফিংটার সেখান থেকে অ্যাবনর্মালিটি হয়ে যায়, আবার হচ্ছে সেটা আমাদের রিভিং অফ ইউরিন হয়, সুতরাং এখানে সার্কুলেশন রিভিং এর সাথে কোনো রোল নাই। বুঝতে পারছেন? এক্সাম্পল অফ লেফট টু রাইট হ্যান্ড, এটা হচ্ছে খুব সহজ একটা কোশ্চেন। লেফট টু রাইট হ্যান্ড সাধারণত আমরা জানি যে লেফট সাইডে প্রেসার বেশি থাকে, লেফট সাইডে প্রেসার বেশি থাকে, রাইট সাইডে প্রেসার কম থাকে। এবং যে কোনো ধরনের আমাদের যে কোনো ধরনের যে ডিফেক্ট যদি থাকে, যে কোনো ধরনের ছিদ্র যদি থাকে প্যাটেন্ট, সেই ছিদ্র দ্বারা খুব সহজে যেহেতু লেফটে প্রেসার বেশি, লেফট থেকে রাইটে ব্লাডটা পাস করবে, তাহলে এটা কি হতে পারে? প্যাটেন্ট একটা সার্কুলেশন হচ্ছে, তারপরে হচ্ছে সেপ্টাম সেকেন্ডাম, তারপরে হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল থেকে, হ্যাঁ, ট্রান্সপোজিশন অফ ব্লাড ভেসেল হচ্ছে বেসাল পজিশন তো এখানে কোনো ধরনের ইয়ে থাকে না। তারপর হচ্ছে টিটোলজি অফ ফ্যালেট হচ্ছে লেফট টু অ্যাকশন না, রাইট টু অ্যাকশন। ভেন্ট্রিকুলার সেপ্টাল দিকে, তারপরে হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল দিকে, হ্যাঁ, প্যাটেন্ট একটা সার্কুলেশন আছে, এগুলো হচ্ছে আমাদের লেফট টু রাইট হ্যান্ডের উদাহরণ। পরের কোশ্চেনটা দেখেন যে ফ্রেশ পারাকাল ব্লিডিং ইউজুয়ালি পাস ডিউ টু ফ্রেশ পারাকাল ব্লিডিং, এখানে কোশ্চেনটা ভালো করে করতে হবে যে রক্ত আসছে, যে ব্লাড আসছে সেটা একদম ফ্রেশ, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে অ্যানাল কানাল বা সিগমেন্ট কোলনের আশেপাশে কোন ধরনের আমাদের প্যাথোলজি আছে, সেই প্যাথোলজিগুলো আমাদের চিন্তা করতে হবে। একটা দেখেন স্যার বা রেকামের যে প্যাথোলজি সেটা আমাদের চিন্তা করতে হবে। রেকামের উপরে যেগুলো সেগুলো হচ্ছে আমাদের ফ্রেশ ব্লাড আসবে, ক্লোরাইড ব্লাড আসবে, তাহলে হচ্ছে হিমোরাইডস কোথায় হয়? অ্যানাল কারণে যে টেকটিনাস লাইন আছে, টেকটিনাস লাইনের এখানে হয় আমাদের হিমোরাইডস, এখানে আমাদের যে অ্যানাস্টোমেটিক সাইট সেখান থেকে আমাদের ব্লাড ভেসেলগুলো ভেইনগুলো ফুলে যায়, সেখান থেকে রাস্তা বেরিয়ে সেখানে হিমোরাইড, তখন আমরা পেশেন্টের রিপ্রেজেন্ট করবে ফ্রেশ পার্টিকেল ব্লিডিং এ ট্রিটমেন্ট করব। তারপর হচ্ছে সি রেক্টাম আমি আগে বলতে রেক্টামের প্যাথোলজিগুলো সেখান থেকে যে ব্লাড ব্লিডিং হবে সেটা আমরা ফ্রেশ ব্লাড। দেখেন পরটা হচ্ছে সিস্টেম কি হয়? স্টমাক আমাদের অনেক উপরে, স্টমাকের পরে ডিউডেনাম মাইডিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে কোলনের সিকাম, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, হ্যাঁ, সিগময়েড কোলন, তারপর হচ্ছে রেক্টাম। দেখেন তাহলে এতগুলো পদগুলো বেরিয়ে আসতে কি হবে? ব্লাড ক্লটেড ব্লাড হবে, হ্যাঁ, এবং কালারটা চেঞ্জ হবে। সুতরাং এখানে সিএসটা আমাদের ফ্রেশ পার্টিকেল ব্লিডিং এর কজ না। তারপর হচ্ছে ডায়াবেটিকুলোসিস কি হয়? ডায়াবেটিকুলোসিস যেগুলো দেখতে পারে, হ্যাঁ, যখন এগুলো আমাদের নিচের দিকে হবে, হ্যাঁ, ডায়াবেটিকুলাস যখন হচ্ছে রেক্টাম বা সিগময়েড কোলন হবে তখন সেখান থেকে ফ্রেশ পার্টিকেল ব্লিডিং হয়। অ্যাপেন্ডিসাইটিস সাধারণত অ্যাপেন্ডিসাইটিস এটা হচ্ছে আমাদের জিআইটি বাইরের অংশ দিয়ে থাকে, সুতরাং এখান থেকে যে ব্লিডিং চান্স খুবই কম, অ্যাপেন্ডিসাইটিস ব্লিডিং চান্স খুবই কম, যদিও সেখানে আমরা ক্লটেড ব্লাড পাবো, সেখানে আমরা কোনো ধরনের ফ্রেশ রেক্টাল ব্লিডিং পাবো না। পরে দেখেন যে কজেস অফ নিউনেটাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, আমাদের যে নিউনেট আছে তাদের বাচ্চাদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কজ কি? অ্যানোরেক্টাল ম্যালফাংশন, অ্যানোরেক্টাল তার মানে হচ্ছে বাচ্চাটা একদম জন্ম থেকে নিয়ে আমাদের অবস্ট্রাকশন নিয়ে জন্ম করবে, তাহলে অ্যানোরেক্টাল ম্যালফাংশন, হ্যাঁ, এখানে যেহেতু অ্যানাস এবং রেক্টাম ঠিকমতো পঠন পানি দুটো ফিউশন ঠিক করে পানি, সুতরাং এখানে যদি বাচ্চাটা দেখবেন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসবে। তারপর হচ্ছে বোলাস অফ রাউন্ড ওয়ানটা এইটা হচ্ছে দেখেন নিউনেটাল সাধারণত মানে কারণ হচ্ছে আমাদের রাউন্ড ওয়ান বাচ্চাটা বলবে। তারপর হচ্ছে কনজেনিটাল ব্যান্ড, তারপর হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যাট্রেশন, নিকোনিয়াম প্লাস সিন্ড্রোম, এগুলো সবগুলো কনজেনিটাল ব্যান্ডে কি হয়? হ্যাঁ, কনজেনিটাল ব্যান্ডে কি হয়? আমাদের যে মেজেন্টারি আছে, মেজেন্টারি বাইরে একটা বেন্ডিং থাকে, কি হয়? ওই জায়গাটা শুরু হয়ে যায় আমাদের ইন্টেস্টাইনটা, ওই জায়গাটা ন্যারো হয়ে যায়, কারণ হচ্ছে অবস্ট্রাকশন চান্স অনেক বেশি হয়। তারপর অ্যাট্রেশিয়া বা শুরু হয়ে যায় বা চিকন হয়ে যাওয়া, তারপর নিকোনিয়াম প্লাস সিন্ড্রোম, নিকোনিয়াম তাদের একসাথে অনেক জায়গায় একদম ঠিকলি ভাবে আটকে থাকে, সেক্ষেত্রে আমাদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন সেটা হাজির হতে পারে। তারপর পরবর্তী কোশ্চেন আমরা কোশ্চেন কি আছে দেখেন, এখানে হচ্ছে এমব্রায়োনিক টিউমার অফ ইনফেন্সি, মানে হচ্ছে এমব্রায়োনিক টিউমার অফ ইনফেন্সি। এখানে আপনার একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ব্লাস্টোমা দিয়ে যতগুলো আছে মোটামুটি সবগুলোই হচ্ছে এমব্রায়োনিক টিউমার অফ ইনফেন্সি, হ্যাঁ, এইটা মনে রাখলে আপনার সুবিধা হবে। তারপর কিছু আছে সেটা বলবো, সেটা বাদে আপনি মনে রাখতে যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, তারপর হচ্ছে সিএনএস মেগালোব্লাস্টোমা, হ্যাঁ, এপেন্ডাইমা, তারপর সিপাটোব্লাস্টোমা। আমি আপনাদের বললাম ব্লাস্টোমা দিয়ে সব কিছু হবে, সাথে কিডনি যেমন উইলিয়ামস টিউমার, নিউরাল প্রেশার, নিউরোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, র্যাবডোমায়োসার্কোমা, আর হচ্ছে ইউরিন সার্কোমা। এই জিনিসটা এই কয়েকটা জিনিস, ইউরিন সার্কোমা, র্যাবডোমায়োসার্কোমা, উইলিয়ামস টিউমার, এই কয়েকটা জিনিস আপনাদের মনে রাখতে এবং বাকি হচ্ছে ব্লাস্টোমা। তাহলে আমাদের কোশ্চেন জিজ্ঞেস করেন কোলাঞ্জিওকার্সিনোমা হচ্ছে এইটা হচ্ছে ইনফেকশন, এটা সাধারণত এজ পেশেন্টে হয়। তারপর সিপাটোব্লাস্টোমা আমরা জানি বলেছে, ব্লাস্টোমা যেগুলো আছে, তারপর হচ্ছে লিম্ফো এপিথেলিয়াম, এটাও এটা হচ্ছে ফার্স্ট, হচ্ছে নেফ্রোব্লাস্টোমা, এটা ব্লাস্টোমা আমরা জানি ব্লাস্টোমা, অস্টিওসার্কোমা হচ্ছে অস্টিওসার্কোমা ফার্স্ট। তারপর ইনহেলেশন অ্যানেস্থেটিক ড্রাগ অনেক বড় একটা লিস্ট আছে, এর মধ্যে যে কয়েকটা জাস্ট আমাদের পরীক্ষায় আসে দেখেন, এখানে আছে ক্লাসিফিকেশন ইনহেলেশন গ্যাসের মধ্যে নাইট্রাস অক্সাইড বলে লিকুইডের মধ্যে আছে ইথারহ্যালোকেন, তারপর এনফ্লুরেন, আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন, সিভোফ্লুরেন, এগুলো হচ্ছে আমাদের মেডিকেশন। তাহলে এখানে আইসোফ্লুরেন, ফ্লুরেন, এনফ্লুরেন এবং নাইট্রাস অক্সাইড, এটা আমি ইনফ্লুরেন সেটা আইডি ইউজ করে রাখবো। নাইট্রাস অক্সাইড সম্পর্কে একটা কোশ্চেন আসে, এটা হচ্ছে অ্যানেস্থেশিয়া সম্পর্কে একটা বেসিক নলেজ সবাই ধারণা দরকার। এইজন্য স্যার এই টপিকের কারণ সার্জন এবং অ্যানেস্থেশিয়ালিস্ট দুজন একদম ভাই কারণ হচ্ছে স্যার আছে না কোনো কাজ নাই আমরা জানি, সুতরাং অ্যানেস্থেশিয়া সম্পর্কে আমাদের জানতে হবে, আমাদের সার্জারি হচ্ছে তাকে জানতে হবে এবং স্যারও জানতে চাই যে এই জিনিসগুলো আপনি কতটুকু জানেন। নাইট্রাস অক্সাইড দেখেন, নাইট্রাস অক্সাইড কি হচ্ছে সম্পর্কে আমরা প্রথমে জানি, নাইট্রাস অক্সাইড ইজ এ পটেন্ট অ্যানালজেসিক বাট উইথ জেনারেল অ্যানেস্থেশিয়া, তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যানালজেসিক অ্যাকশনটা অনেক
নট ডিপ্রেস দ্য রেসপিরেশন। তার মানে এটা হচ্ছে রেসপিরেটরি সেন্টার ডিপ্রেস করে না এবং কোনো ধরনের মাসল রিল্যাক্সেশন অ্যাক্টিভিটি না। তাহলে আমরা এইটা 90 সেটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ডিপ্রেশন করে না, তারপর মাসল রিল্যাক্সেশন করে না এবং এটা হচ্ছে অ্যানেস্থেসিয়া, কো অ্যানেস্থেসিয়া, এই জিনিসটা আমরা মনে রাখবেন। আর এটা হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট কেরাটোজেনিক বোন ম্যারো ডিপ্রেশন। দেখেন এজ এ পাওয়ারফুল এনার্জেটিক প্রপার্টি, আমরা একটু আগে জানলাম যে এটা হচ্ছে পাওয়ারফুল এনার্জেটিক প্রপার্টি, বাট হচ্ছে অ্যানেস্থেটিক প্রপার্টিটা হচ্ছে পাওয়ারফুল মাসল রিল্যাক্সেশন। একটু আগে আমরা বললাম যে এটা হচ্ছে মাসল রিল্যাক্সেশন করে না। আফটার সিচুয়েশন অফ অ্যাডমিশন দে মে প্রোডিউস ডিফিউজ হাইপোক্সিয়া। কারণ কি? এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ডিপ্রেশন ডিপ্রেস করে না, এটা হচ্ছে ইনক্রিজ করে রেসপিরেটরি। এটা যখন আপনি অ্যানেস্থেসিয়া যখন আপনার রিকভার করতে চাই তখন কি হয়? রেসপিরেটরি ডিপ্রেশন হয় এবং হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে। ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইফ পেথিডিন হ্যাজ বিন অ্যাডমিনিস্ট্রেটেড। হ্যাঁ, কারণ যেহেতু আমরা জানি এটা পাওয়ারফুল একটা এনার্জেটিক অ্যাকশন আছে, সুতরাং আমাদের এর সাথে পেথিডিনটা আমরা দিতে পারবো না। তারপর শুড নট বি মিক্সড উইথ অক্সিজেন। এটা হচ্ছে কারণ এটা আমরা অক্সিজেন মিক্স করে দিয়ে থাকি। তারপরে পরবর্তী কোশ্চেন 16 নম্বর কোশ্চেন আছে, সেটা হচ্ছে ড্রাগস দ্যাট অ্যাক্ট অ্যাজ এ মাসল রিল্যাক্সেন্ট। এই ড্রাগগুলোর নাম আমাদের জানতে হবে। হ্যাঁ, তারপর সালজামিন আছে, তারপরে হচ্ছে অ্যাটাটোনিয়াম, এন্টোনিয়াম, হ্যাঁ, এগুলো এই যে অনেক বড় একটা ক্লাসিফিকেশন আছে। এখানে সবগুলো আসে না, জাস্ট যে কমন ইউজ যে ড্রাগগুলো সেগুলো আমাদের মনে রাখতে হবে। এই ড্রাগগুলো সেন্ট্রাল অ্যাক্টিং এবং পেরিফেরাল। সেন্ট্রাল অ্যাক্টিং এর মধ্যে আমরা যেটা আছে ডাইজেপম, তারপর হচ্ছে পেক্লোফেন, হ্যাঁ, তারপর সেন্ট্রাল অ্যাক্টিং পেরিফেরাল মধ্যে আছে বোটুলিন টক্সিন, তারপর হচ্ছে এন্টোনিয়াম, বেনজাপিয়াম, পাইপেকুরিয়াম, হ্যাঁ, এগুলো পেকুরিয়াম। আরেকটা অ্যানেস্থেটিক ড্রাগ সেটা হচ্ছে কেটামিন। কেটামিন সম্পর্কে কয়েকটা কথা বলছি। কেটামিন হচ্ছে ফিল্ড অ্যানেস্থেসিয়া হিসেবে ইউজ করি আমরা, গ্রামেগঞ্জে অনেক বেশি ইউজ হয়। হ্যাঁ, এটা একটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে ব্লাড প্রেশার, রেসপিরেটরি সবকিছু পারে। সুতরাং পেশেন্টের ব্লাড প্রেশার কম থাকে, আমরা খুব স্মুথলি কেটামিন ইউজ করি। কেটামিনের একটা বড় সাইড ইফেক্ট হচ্ছে এটা হচ্ছে হ্যালুসিনেশন করে। হ্যাঁ, পেশেন্টের রিকভারি সময় হচ্ছে হ্যালুসিনেশন করে। তারপর এটা হচ্ছে আইপি আমরা ইউজ করি এবং এটা হচ্ছে খুব বেশি পরিমাণে ইউজ করা হয়, বিশেষ করে লোকাল এরিয়া বা পেরিফেরি এরিয়াতে আমরা অনেক বেশি ইউজ করি। এজন্য এটাকে ফিল্ড অ্যানেস্থেসিয়া বলা হয়। অনেক সময় কেটামিন এই কোশ্চেনটা আমাদের ইয়েতে আসলে এসএসসি আসলে হচ্ছে আমরা বার্ন পেশেন্টের ড্রেসিং করার সময় আমরা কোন অ্যানেস্থেটিক বা কোনটা আমরা ইউজ করছি না, এটা আমরা কেটামিন। আচ্ছা, আমরা পড়ি স্টিমগুলো কিন্তু রেসিস দ্য প্লাজমা নরএড্রেনালিন। আমি আগে বললাম যে এটা সবকিছু বাইরে ক্যান নট কজ আনপ্লেজেন্ট সাইড এফেক্ট। আমি আগে বললাম যে এটা সাইড এফেক্ট আছে, সেটা হ্যালুসিনেশন করে। হ্যাঁ, ইট ইজ অ্যান ইন্ডাকশন এজেন্ট। এটা ইজ ইন্ডাকশন এজেন্ট কি বলে? এটা হচ্ছে আমাদের হচ্ছে স্মুথলি পেশেন্ট ডেলিভারি আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে প্রোডিউসার্স লস অফ কনসিয়াসনেস ইন ওয়ান আর্ম ব্রেন সার্কুলেশন টাইম। আমরা জানি এই ধরনের কোনো সাইড এফেক্ট এটা না, একটু আগে আমি বললাম যে লস অফ কনসিয়াসনেস এটা মোটামুটি সেফ ধরনের একটা, এই ধরনের কোনো ইনফেকশন ডেভেলপ করে না। তারপর হচ্ছে ইটস এ ব্রঙ্কোডাইলেটর। আমি বলছি প্রথমে যে এটা সবকিছু বেড়ে যাবে, হিসাব পারবে আপনার রেসপিরেটরি কারণে ব্রঙ্কিয়াল স্মুথ মাসল হচ্ছে রিল্যাক্সেশন করতে বা ডাইলেশন করতে। তারপর হচ্ছে অ্যাসপিরেশন ওভার ডিউরিং ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া। কোশ্চেনটা কি আছে যে আমরা যদি অ্যানেস্থেসিয়া দেই তো সেই সময় অ্যাসপিরেশন হতে পারে আমাদের ফুল কন্ডিশন, মানে ফুল স্টমাকে অ্যাসপিরেশন হতে পারে। এই জন্য আমরা বলি পেশেন্টকে অ্যাট লিস্ট 6 আওয়ার এনডিউ রাখতে হবে। তারপর ফাস্টিং মোর দ্যান 6 আওয়ার, এটা হচ্ছে ফলস, কারণ এটা আমরা এটা দিলেই আমাদের অ্যাসপিরেশনটা বন্ধ হয়ে যায়। অবস্টিক্যাল পেশেন্টের কেন হয়? কারণ হচ্ছে পেশেন্টের কি হয় আমাদের ফিটাসের জন্য আমাদের অ্যাবডোমিনাল ওয়ালে প্রেসার বেড়ে যায়, তখন অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় আমাদের অ্যাসপিরেশন করার চান্স অনেক বেশি হয়। অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট বিফোর অপারেশন। অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট বিফোর অপারেশন। আপনি যদি আগে অ্যাসপিরেশন করে নেন, সবগুলো বের করে ফেলেন, তাহলে সেকেন্ড টাইম যেহেতু স্টমাক কন্টেন্ট নাই, গ্যাস্ট্রিক কন্টেন্ট নাই, সেটা থেকে অ্যাসপিরেশন করার চান্স অনেক কম। তারপর হচ্ছে হাইডাস হার্নিয়া কি হয়? আমাদের যে অ্যাবডোমিনাল যে অর্গানগুলো সাধারণত বের হয়ে আসে, সেক্ষেত্রে আপনাদের অ্যাসপিরেশন করার চান্সটা অনেক বেশি। এই জন্য আমরা কি অ্যাভয়েড করবো? কি স্টেপগুলো নিব? অ্যাভয়েড ডিক্রিজিং ইন্টারপ্রোসিক প্রেসার, এয়ারওয়ে অবস্ট্রাকশন এবং হিকাপ। এয়ারওয়ে অবস্ট্রাকশন এবং হিকাপ এই দুটো জিনিস করা না, কমাতে হবে। তারপর হচ্ছে ইভালুয়েটিং ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার, ল্যাপারোস্কোপিক ডিউরিং লাইভ অ্যানেস্থেসিয়া, কাফিং, স্টেন্টিং ডিউরিং দ্য ইনজেকশন অর ইনকিউবেশন, ইনফ্লেটিং স্টমাক ডিউরিং ব্যাগ মাস ইনফিলেশন, ইসোফেগাল ইনফিলেশন, তারপর হচ্ছে হাইপোক্সিয়া। এগুলো আমাদের কারেকশন করতে হবে। এগুলো থাকলে আমাদের রিস্কটা বেশি বেড়ে যাবে। ফ্যাক্টরস ইনসুলিং টু ডিপ ভেন থ্রম্বোসিস কিন্তু, মানে ডিপ ভেন থ্রম্বোসিসটা হওয়ার সম্ভাবনা কোনগুলো ফ্যাক্টর পায়, সেটা হচ্ছে প্রলং অ্যানেস্থেসিয়া। মানে অনেক ঘন্টা, মনে করেন 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ধরে পেশেন্টের কি হয়, ব্লাডগুলো পেরিফেরিতে পুলি যখন পুলি করে ব্লাডগুলো, তখন হচ্ছে কোয়াগুলেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপর হচ্ছে আর্লি অ্যাম্বুলেশন। যত বেশি হাঁটাচলা করবে তত হচ্ছে থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা অনেক কম হবে, সুতরাং কজ হবে। তারপর পেলভিক সার্জারি সাধারণত আমরা জানি যে অনেক সার্জারি অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়, সুতরাং সেক্ষেত্রে আমাদের যে কোনো ধরনের থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা বেশি। আর হচ্ছে পেলভিক সার্জারি কি হয়, আমাদের পেলভিক সার্জারি কি হয়, আমাদের যে ডিপ ভেইনগুলো পেলভিকে নেমে যায়, সুতরাং এখানে কোনো ধরনের সার্জারি করার সময় আমাদের ডিপ ভেইন থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপর স্লিং কম্প্রেশন ব্যান্ডেজ ওভার দ্য কাফ। কাফ মাসের উপর আপনি যদি ব্যান্ডেজ বা দিয়ে রাখেন, তাহলে কি হবে সেখানে আমাদের থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। তারপরে হচ্ছে পপিটোগ্লি হচ্ছে এই যে থ্রম্বাস কনজেন্টটা কমায় দেয়। তারপর ডিপ ভেইন থ্রম্বোসিস ইজ কমন ট্রিটমেন্ট। ডিপ ভেইন থ্রম্বোসিস আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? ট্রিটমেন্ট একটাই হচ্ছে ইন্টারভেনাস এবং ওরাল, বোথ হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট কোয়াগুলেশন দিতে হয়েছে, সেক্ষেত্রে ওরাল দিতে হয়েছে, সুতরাং আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। অ্যান্টি লাগলে যেমন লাভ হবে না, সার্জারি তো আরো এটা সিচুয়েশন হবে। তারপরে অনলি অ্যান্টিকোয়াগুলেন্ট, অনলি সাবকিউটেনিয়াস না, বোথ দিতে হবে। তারপরে কোশ্চেন আছে থিওমেন্টাল সোডিয়াম সম্পর্কে এখানে কোশ্চেন করা হচ্ছে। থিওমেন্টাল সোডিয়াম হচ্ছে এটা ইজ এ পটেন্ট অ্যানালজেসিক। আমরা জানি হচ্ছে নাইট্রাস অক্সাইড ইজ এ পটেন্ট অ্যানালজেসিক। থিওমেন্টাল সোডিয়াম এটা হচ্ছে লেস পটেন্ট, এটা হচ্ছে অ্যানালজেসিক কম। ইট ইজ অ্যান অ্যান্টি কনভালসেন্ট, এটা হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ হিসেবে ইউজ করা হয়। ইট ইজ এ ফেনল ডেরিভেটিভ, এটা হচ্ছে ফেনল না, এটা হচ্ছে বার্নিটুরেট, এটা হচ্ছে
এটা হচ্ছে বার্বিচুয়েট টাইপ অফ ড্রাগ। তারপর হচ্ছে তারপরে ইজ এ শর্ট অ্যাক্টিং মাসল রিল্যাক্সেন্ট। শর্ট অ্যাক্টিং না, এটা আলট্রা শর্ট অ্যাক্টিং। যেগুলো আমরা পড়বেন সেগুলো ওয়ার্ডগুলো সুন্দর করে মনে রাখবেন। শর্টে যারা আলট্রা শর্ট যেটা সেটা একটা কনসেপ্ট। তারপরে ইস অ্যাকশন ইজ রিকভার্ড বাই নিউস্টিকমাইন। এটা হচ্ছে নিউস্টিকমাইন দ্বারা করা না, মিথাইল গ্লুটারামাইড দ্বারা করা। নিউস্টিকমাইন না, মিথাইল গ্লুটারামাইড দ্বারা এটা হচ্ছে আমাদের রিভার্স করতে পারে। তারপরে লোকাল অ্যানেস্থেটিক লিগনোকেন সম্পর্কে আমাদের জানতে হবে। লিগনোকেনটা কিভাবে কাজ করে, কারণ হচ্ছে এটা আমরা অনেক বেশি ইউজ করি লোকাল অ্যানেস্থেটিক হিসেবে। যে কোনো ধরনের স্মল সার্জারি ক্ষেত্রে আমরা ইউজ করি। এটা কিভাবে কাজ করে দেখেন। এটা কি হয়, লোকাল অ্যানেস্থেটিক reversibly bind to the voltage gated sodium channel. আমাদের সোডিয়াম চ্যানেলটা বন্ধ করে দেয়, blocking the sodium movement through the channel and thus block the action potential and neural condition. কি করে, এটা হচ্ছে সোডিয়াম চ্যানেলটা বন্ধ করে দেয়। সোডিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যায় তখন কি হবে, এদিকে আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেশন হতে পারে না। অ্যাকশন পটেনশিয়াল যদি জানা তখন নার্ভ কন্ডিশনটা যেতে পারে না। সুতরাং পেইনটা আমাদের পেইন যে মেকানিজম সেই মেকানিজমটা আমরা বন্ধ করে দিই। কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, জেনারেশন অফ নার্ভ ইম্পালস, তারপর রিঅ্যাক্টিভ অফ জেনারেশন অফ নার্ভ ইম্পালস এবং কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, এই দুটো ইম্পালসটা আমরা বন্ধ করে দিই। তারপর রিঅ্যাক্টিভ অফ নরঅ্যাড্রেনালিন সাথে কোনো সম্পর্ক নাই। নরঅ্যাড্রেনালিন সম্পর্কে আমরা আরো নরঅ্যাড্রেনালিনটা ইউজ করি যাতে আমাদের যে টাইমিংটা কি হাতটা টানা যায়। সোডিয়াম ইফ্লাক্স অ্যাক্রস দ্য নার্ভ মেমব্রেন। সোডিয়াম ইফ্লাক্স আমরা একটু আগে বললাম সোডিয়াম চ্যানেলটা আমরা বন্ধ করে দিই। অ্যাকশন অফ সালফিনিক যেটা অ্যান্টিবায়োটিক সাথে মানে লিঙ্গের কোনো ইন্টারেকশন নাই। পরে দেখেন আনডিসেন্ডিং টেস্টিস, একটু আগে আমরা আলোচনা করেছি, একটু আগে আসলে সেটা হচ্ছে একটু টেস্টিস। এখানে আনডিসেন্ডিং টেস্টিস সম্পর্কে ইট ইজ এ কনজেনিটাল অ্যানোমালি, এটা ট্রু। তারপর ইট ইজ এ রিট্রাক্টাইল টেস্টিস। রিট্রাক্টাইল টেস্টিস এজ এ ডিসেন্ডিং মানে শুধু রিট্রাক্টাইল করা সম্ভব না। তারপরে ইউজুয়ালি পাল্টাবো, কারণ আনডিসেন্ডিং টেস্টিসটা কি হয় আমাদের নরমাল পথে থাকে এবং জাস্ট নিচ পর্যন্ত হয় না, নিচ পর্যন্ত নামে স্পোটাম পর্যন্ত এটা আসে না। সুতরাং এটা হচ্ছে পাল্টাবল হবে, মানে স্পোটামের আগে যেগুলো থাকে সেই এগুলো অনেক ন্যারো এবং টাইটলি প্যাক। সুতরাং এটা আপনি পাল্টাতে করতে পারেন। ইট ইজ ফর টু করছে, এটা হচ্ছে টু, এটা হচ্ছে কারণ এগুলো কি থাকে অনেক সময় যে আমাদের টেস্টিকুলার যে পেইন সেই পেইনগুলো অনেক ছোট থাকে। সুতরাং টর্সিয়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, টর্সিয়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর মেবি অ্যাসোসিয়েটেড উইথ ইমিউনাল হার্নিয়ার সাথে রিলেটেড হতে পারে, কারণ আমরা জানি এক ধরনের অ্যান্টিবায়োটিক থাকলে সেটা থাকার সম্ভাবনা অনেক বেশি। তারপরে আছে মিকাস ডায়াবেটিস সম্পর্কে আমরা জানি রুল অফ 2, 2% অফ পপুলেশন। তারপরে হচ্ছে মেল হচ্ছে 2, ফিমেল হচ্ছে 1, 2 feet from the iliacal heart, তারপরে 2 inch in length, 2% develop complication, 50% before age of 2 types of এটার উপর নির্ভর করে। এই সবগুলো হচ্ছে রুল অফ 2 আপনার মনে রাখতে হবে। ইউজুয়ালি প্রেজেন্ট only 2% of population, এটা আমরা বললাম contains only gastric tissue, only gastric tissue না, এটা হচ্ছে gastric tissue বাইরে হতে পারে। তারপর প্রোডিউস এটা অনেক সময় আপনার আমাদের pancreatic tissue পাওয়া যায়। তারপর প্রোডিউস symptoms usually after the age of 2 না, এটা হচ্ছে before the age of 2 তে 50% symptom broken in the antimesenteric border of the small gut, এটা antimesenteric border যেটা বিপরীত পাশে যেটা পাওয়া যায়, can be diagnosed by radioaspect scanning এর মাধ্যমে আমরা ডায়াগনোস করি। এটা কি হবে। তারপর দেখেন কমপ্লিকেশন অফ ইনকিউবেশনের কমপ্লিকেশন কি হতে পারে। ইনকিউবেশন এটা হচ্ছে বেরি লাভ থেকে এই কোশ্চেনটা নিয়ে আসছে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ব্রঙ্কিয়াল ইনকিউবেশন। আপনি ইনকিউবেশন করতে যা অ্যাক্সিডেন্টালি ব্রঙ্কিয়াল ইনকিউবেশন করতে ট্রাকিয়াল ইনকিউবেশন করতে পারে, অনেক পাইপটা বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের কি হবে ব্রঙ্কিয়াল ইনকিউবেশন। তারপর ট্রাকিয়াল স্টিনোসিস বারবার আপনি ইনকিউবেশন করবেন, এটা পেশেন্টের যখন ইরিটেট হবে হাইপোসিস হয়, সেই জায়গাটা স্টিনোসিস হয়ে যাবে। ট্রমা টু টাং, এটা দিয়ে অনেকে মনে করে যে ট্রু, বাট বেরি লাভ এটা না। ট্রমা টু ফ্যারিংস বা ল্যারিংস হতে পারে, সাধারণত টাঙে ট্রমা হয় না ইনফেকশন। তারপর হচ্ছে অ্যাসপিরেশন হতে পারে। সেপসিসটা কজ কি হবে, কারণ হচ্ছে আমরা স্টেরাইল প্রক্রিয়া করি, সেপসিস হতে চান্স থাকে না। তারপর সাইড ইফেক্ট অফ সাবজামিথিনিয়াম সাইড ইফেক্ট আপনার করতে হবে, অন্য কোনগুলো যদি না পড়ে তাহলে সাবজামিথিনিয়াম যে সাইড ইফেক্ট সেটা করতে হবে। আসলে আমরা দেখি কি আছে এখানে হাইপোক্যালমিয়া আমরা জানি যে সাবজামিথিনিয়াম হাইপারক্যালমিয়া। তারপর আছে হাইপোথার্মিয়া মানে আমরা জানি ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া মানে হচ্ছে প্রতিদিন 2 ডিগ্রি করে বাড়তে থাকে। তারপর আছে মাসল পেইন, হচ্ছে পটাশিয়ামটা সেলের ভিতর থেকে বের হয়ে আসে, এজন্য মাসলে প্রচুর পরিমাণে পেইন করে। তারপর আছে অ্যাপনিয়া হতে পারে, তারপর আছে হাইপারক্যালমিয়া আমরা আগে পড়ছি। এইভাবে করতে হবে আপনার যে সাবজামিথিনিয়ামের যে কমপ্লিকেশন। তারপর হচ্ছে হাই রিস্ক অফ ভেনাস থ্রম্বোম্বোলিজমের জন্য হাইলি যে রিস্কগুলো সেগুলো কি দেখেন। লোয়ার লিম্ব প্যারালাইসিস হয়, তাহলে সেখানে ব্লাড পুলিং করতে সেখানে সে ব্লাড ঠিকমতো চলাচল করবে না, তখন কি হবে সেখান থেকে আপনার থ্রম্বাস সৃষ্টির সম্ভাবনা অনেক কম। তারপর মেজর পেলভিক সার্জারি মেজর বড় পেলভিক সার্জারি করতে সেক্ষেত্রে থ্রম্বাস এম্বোলিজম করে চলে যাবে। আমরা জানি অনেক সময় পেলভিক সার্জারি কেন করা হয়, সাধারণত অনেক সময় যদি আমাদের বন্ধ হয় সেখানে আছে ফ্যাট এম্বোলিজম পেশেন্টটা অনেক সময় মারা যেতে পারে। তারপর হচ্ছে মাইনর ট্রমা করে মেজর ট্রমাটা হচ্ছে হাই রিস্ক না, এটা হচ্ছে মিডিয়াম রিস্ক। মেজর লোয়ার লিম্ব অ্যাম্পুটেশন এটা ট্রু। তারপর হচ্ছে বার্নটা হচ্ছে মডারেট রিস্ক, এটা হচ্ছে মাইনর ট্রমা মেজর ট্রমা। এটা সিআইএ এই দুটো পালস কারণ হচ্ছে মাইনর ট্রমা হবে না, মেজর ট্রমা হবে। আর হচ্ছে বার্নটা হচ্ছে মডারেট রিস্ক, এটা হাই রিস্ক না। এটা মডারেট রিস্ক এবং হাই রিস্ক এই কোনটা দুটোর মধ্যে আছে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। তারপর হচ্ছে নিউমোপেরিটোনিয়াম অন অ্যান অ্যাবডোমিনাল নিউক্লিয়াম মে বি ডিউ টু কি করলে আমাদের নিউমোপেরিটোনিয়াম ডেভেলপ করতে পারে। ঠিক আছে, পারফেকশন অফ গ্যাস কন্টেইনিং হলো সিস্টেম। পারফেকশন হল কি হবে, গ্যাসের ভিতরে আমাদের যে গ্যাস আছে সেগুলো বের হয়ে আসতে পারে যখন আমরা অ্যাবডোমিনাল নিউক্লিয়ামে দেখতে পাবো। তারপর হচ্ছে নিউমোপেরিটোনিয়াম। তারপর হচ্ছে ফলিং ল্যাপ্রোস্কোপি সময় আমরা হচ্ছে নিউমোপেরিটোনিয়াম আমরা গ্যাসগুলো দিয়ে ফুলে রাখি, সেক্ষেত্রে আমরা নিউমোপেরিটোনিয়াম করতে পারি। তারপর পেরিটোনাইটিস ডিউ টু কোলেস্টেরিয়াল ইনফেকশন কি হয়, কোলেস্টেরিয়াল ইনফেকশনে গ্যাস কিন্তু তৈরি হয়, সেখান থেকে গ্যাসগুলো তৈরি হয়, সেই গ্যাসগুলো নিউমোপেরিটোনিয়াম করতে পারি। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলেই নিউমোপেরিটোনিয়াম হবে না, কোনো কিছু এটা রাখতে হবে, কোনো পারফেকশন হবে। তারপর হচ্ছে ট্রমাটিক রাপচার অফ দ্য ইউরিনারি ব্লাডার রাপচার হলে কি হয়, আমাদের ইউরিনারি ব্লাডারে কোনো ধরনের গ্যাস থাকে না, এখানে আমাদের গ্যাস হওয়ার সম্ভাবনা গ্যাসটা নিউমোপেরিটোনিয়াম হওয়ার সম্ভাবনা নাই। তারপর হচ্ছে মেটাবলিক রেসপন্স টু স্টারভেশন মেটাবলিক রেসপন্স কি হচ্ছে স্টারভেশনে
মেটাবলিক রেসপন্স কি হয় হাই প্লাজমা ইনসুলিন আপনি স্টাবলিশ প্লাজমা ইনসুলিন বাড়বে না কমবে অবশ্যই কমার কথা এখানে হাই হবে লো প্লাজমা ইনসুলিন লস অফ অ্যাডাপটিভ কিলোজেনিসিসটা লস হয় যখন আমরা আমাদের ট্রমা বা সেপসিস যখন চলে যায় সেক্ষেত্রে আমাদের লস অফ অ্যাডাপটিভ কিলোজেনিসিস হবে একটু স্টাবলিশ কি হবে অ্যাডাপটিভ কিলোজেনিসিস হবে এখানে অ্যাডাপটিভ কিলোজেনিসিস লস হবে আবার লাইকোলাইসিস হয় না কারণ ফ্যাট আমাদের এক্সট্রা যে এনার্জি দরকার পড়ে সেই এনার্জিগুলো আসে তারপর হেপাটিক গ্লাইকোজেনোলাইসিস এখানে যদি যে হেপাটিক গ্লাইকোজেন আমাদের যে স্টোরেজ গ্লাইকোজেন সেগুলো আস্তে আস্তে ভাঙা শুরু করে তারপর গ্লুকোনিওজিস আমাদের স্টার্ভিং হয় না এটা সাধারণত ফাস্টিং হয় ফাস্টিং একটা স্টার্ভিং হচ্ছে ফাস্টিংটা হচ্ছে লং পিরিয়ডের জন্য না খেতে থাকুন স্টার্ভিংটা হচ্ছে শর্ট পিরিয়ডের জন্য যখন আমরা লং টাইম ফাস্টিং করব তখন কিছু আমাদের গ্লুকোনিওজিসটা শুরু হবে তারপর কমপ্লিকেশন অফ ইন্টারাল নিউট্রিশনের কমপ্লিকেশন কোনগুলো কি হতে পারে এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা বেরিয়ে লাগে 86 পেজ আছে একটা চার্ট আছে আমি কোশ্চেন করছি আপনারা ওইখান থেকে আরো যে কমপ্লিকেশন আছে সেগুলো করে নেবেন দেখেন ডায়রিয়া হতে পারে কনস্টিটিউশন হতে পারে যদি আপনার পড়া থাকে ডায়রিয়া কনস্টিটিউশন একটা বুঝবেন একটা প্রসেস সেটা ভুল হয়ে যাবে করতে হবে ডায়রিয়া কনস্টিটিউশন দিতে হতে পারে ক্যান্সার কারণ আছে অনেকদিন ধরে জমতে থাকে না কিন্তু পেশেন্টের তো টেস্ট ঠিক আছে যেটা ফুড যখন থাকে না তখন হচ্ছে অ্যাবডোমেন ক্র্যাম্প হতে পারে তখন ভমিটিং হতে পারে ব্লটিং হতে পারে সবগুলো ট্রু তারপর স্যার এগারি রিফিডিং সিনড্রোম থেকে আপনার কোশ্চেন আসবে সাধারণত এক বছর বা 2 বছর পর এই ধরনের কোশ্চেন থাকে অবার অনলি ইন প্যারেন্টাল নিউট্রিশন দেখেন এখানে প্যারেন্টাল এবং ইন্ট্রা দুই ধরনের নিউট্রিশনে রিফিডিং সিনড্রোম হতে পারে এটা পজিটিভ হাইপারফসফেটেমিয়া না হাইপোফসফেটেমিয়া ফসফেট লেভেলটা কমে যায় যেটা ফসফেটের যে আমাদের এটা ফসফেট আমরা পাই যেটা সেটা হচ্ছে ফসফেটের যে সোর্স সেটা হচ্ছে খাবার মাধ্যমে পাই সুতরাং আমরা এখানে খাবার দিচ্ছি না পেশেন্টকে এখানে হাইপোফসফেটেমিয়া অবশ্যই অনেক বেশি হয় তারপর আছে ক্যালসিমিয়া হতে পারে এবং হাইপার ক্যালসিমিয়া হবে হাইপোক্যালসিমিয়া ক্যালসিয়াম লেভেল কম ক্যালসিয়ামটা কম ক্যালসিয়ামটা আমরা আমাদের যে সোর্স সেটা থেকে পাই অনেক সময় প্যারেন্টাল থেকে হতে পারে হাইপোক্যালসিমিয়া হতে পারে তারপর আছে হাইপোম্যাগনেসিয়াম হতে পারে ম্যাগনেসিয়াম লেভেল কম থাকে আপনি যে ফ্রুট দিচ্ছেন সেখানে ম্যাগনেসিয়াম লেভেল কম থাকে ক্যালসিয়াম লেভেল কম থাকে সেক্ষেত্রে আমাদের এই ধরনের কমপ্লিকেশন পেশেন্টটা ডেভেলপ করতে পারে and both internal parental are hypophosphatemia. Patient with major point patient with major point they are in negative nitrogen balance কারণ হচ্ছে আমাদের যে লস নাইট্রোজেন হচ্ছে লসটা অনেক বেশি এবং হচ্ছে ইনটেকটা অনেক কম থাকে দুটোর মধ্যে ব্যালেন্সটা কি হয় যে লসটা অনেক বেশি থাকে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স হ্যাজ নরমাল ক্যালোরিক লিকোভেরি কারণে যেহেতু পেশেন্টটা বার্ন হচ্ছে পেশেন্ট যখন অসুস্থ এটা কমন সেন্স থেকে বোঝা যায় যে আছে আমাদের ক্যালোরি সেই পরিমাণে অনেক বেশি থাকে তারপর জেনারেলি ডু নট বিকাম অ্যানিমিক বার্ন পেশেন্টের যেহেতু ব্লাড লস হচ্ছে ফ্লুইড লস হচ্ছে সেখানে পেশেন্টটা অ্যানিমিক হবে সুতরাং এটা অ্যানিমিক হওয়ার চান্স অনেক বেশি আর রেসিস্ট্যান্ট টু ইনফেকশন আর রেসিস্ট্যান্ট আর কোন টু ইনফেকশন সুতরাং এটা ফার্স্ট তারপর হচ্ছে মে ডাই ইফ নট ট্রিটেড প্রপারলি কারণ এটা খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে কারণ এখান থেকে আমাদের কি হয় পেশেন্টটা ইমিউন কমপ্লেক্স থাকে সেখান থেকে সেকেন্ডারি ইনফেকশন হয় সেকেন্ডারি ইনফেকশনে সেপসিস ডেভেলপ করে সেটা এক্সপায়ার করে তাহলে যদি আমরা প্রপারলি ট্রিটমেন্ট না করি সেক্ষেত্রে পেশেন্টটা এক্সপায়ার করতে পারে আবার ডায়াথামি সম্পর্কে আপনার কোশ্চেন আসবে এটা খুব ভালোভাবে করতে হবে একবার না আসলে আরেকবার না আসলে একবার না দুবার আসলে দেখেন আচ্ছা স্কিন ইফেক্ট এটা কি ইফেক্ট থাকে মনোপোলার আর বাইপোলার মনোপোলার আছে মনোপোলার আছে কাট এবং কোয়াগুলেশন দুটো আর বাইপোলার আছে শুধুমাত্র কোয়াগুলেশন তারপর আছে থার্মাল স্পিড থার্মাল স্পিড সাধারণত আসে না তারপর যে টেকনিক এগুলো আসে না হাজার গুলো কমপ্লিকেশন ডিভিশন ফেলার তারপর ডাইরেক্ট কমপ্লিট এই ধরনের কোশ্চেনগুলো আমাদের আসে আছে আমরা কোশ্চেন কি আছে দ্য বাইপোলার ডায়াথামি কন্টেইন বোথ কোয়াগুলেশন এন্ড কাটিং আমরা একটু দেখলাম যে বাইপোলারে শুধুমাত্র কোয়াগুলেশন থাকে কাটিং থাকে মনোপোলারে কোয়াগুলেশন এবং কাটিং দুটো কাটিং মোড প্রোডিউস pulses out current pulses আপনার এটা কন্টিনিউয়াস করে কাটিং যেটা এটা হচ্ছে কন্টিনিউয়াস কারেন্ট প্রোডিউস করে তারপরে কোয়াগুলেশন মোড প্রোডিউস কন্টিনিউয়াস আউটপুট এই দুটো হচ্ছে উল্টা করে দিচ্ছে কোয়াগুলেশন হচ্ছে ফার্স্ট আউটপুট কারেন্ট থাকে আর হচ্ছে কাটিং এ কন্টিনিউয়াস আউটপুট সুতরাং এটা pulse the area of the patient diathermy plate should be 70 centimeter 70 নিচে হবে না এটা 70 বেশি হবে চ্যানেল ইফেক্ট ইজ রিকগনাইজড কমপ্লিকেশন এটা হচ্ছে ট্রু চ্যানেল ইফেক্ট রিকগনাইজড কমপ্লিকেশন পারে তারপর প্রেজেন্টিং ফিচার অফ দ্য posterior urethral valve যদি থাকে তাহলে কি ধরনের আমাদের প্রেজেন্টেশন নিয়ে পেশেন্টটা কাজে দিতে পারে এটা হচ্ছে দেখেন যে আর্লি ফেজ ডিবলিং আর কোরিলেশন হয় তারপর ইনভেসিভ ডেভেলপ করতে পারে ডিহাইড্রেশন ডেভেলপ করতে পারে ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি ডেভেলপ করতে পারে ইমিউনিয়া ডেভেলপ করতে পারে তারপর ফেলার ট্রাইব এগুলো ডেভেলপ করতে পারে আরেকটু বাচ্চারা একটু বড় হয়ে গেলে তখন কি হবে বেটার রেনাল ফাংশন লেস অবস্ট্রাকশন হয় তারপর ফেভারিল কিউ ডাইট কমে যায় পেন্ডিং ভয়েড ডিসফাংশন থাকে কারণ হচ্ছে আমরা পেশেন্টটা কি ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে ডেটা ইনকন্টিনেন্স মে বি দ্য অনলি সিম্পটমস ইন বয়েজ উইথ লেস সিভিয়ার অবস্ট্রাকশন তাহলে লাস্ট পালপাবল ব্লাডার এখানে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ হচ্ছে কারণ হচ্ছে পিছন আমাদের ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করে ইউরিনারি মতো পাস হয় না অবস্ট্রাকশন এফেক্ট কারণ আমাদের ব্লাডার যেটা হচ্ছে ব্লাডারটা অ্যাটাক করতে পারে এবং ব্লাডারটা সবসময় ফুল থাকতে পারে ড্রিবলিং অফ ইউরিন হতে পারে তারপর হেমাটোরিয়া পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভের সাথে সাধারণত হেমাটোরিয়া কোনো সম্পর্ক থাকে না তারপর অ্যাবডোমিনাল পেইন আছে ইউরিনারি রিটেনশনের সময় অনেক পেইন হতে পারে অ্যাবডোমিনাল পেইন তারপর ফেলার টু থ্রাইভ যেহেতু পেশেন্টের ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ঠিক মতো হয় না কিডনিটা ফেলার দিকে পেশেন্টটা ফেলার টু থ্রাইভ চলে যায় এটা হচ্ছে ট্রু 4 ওয়েট দিন থাকে তারপর হচ্ছে সালফান ডিজিজ থেকে আমাদের কোশ্চেন আসবে পেডিয়াট্রিক্সে বেশি আসে আবার অনেক সময় আমাদের সার্জারি তো দিয়ে সার্জারি একবার দেখেন আমরা হাসপাতাল ডিজিজ কি হয় আমাদের নরমাল হচ্ছে বলো আর আছে হাসপাতাল ডিজিজ কি হচ্ছে অ্যাগিমলিনিক সেল এটা অ্যাগিমলিনিক সেল কি হয় এটা যেহেতু গ্যানিয়ন নাই ঠিক আছে গ্যানিয়ন সেল থাকে গ্যানিয়ন সেল থাকলে হচ্ছে নরমাল লেভেল থাকে না অ্যাগিমলিনিক সেল এই দিকে কোনো ধরনের ইনফারমেশন তখন কি হয় এখানে কনস্ট্রাকশন হয় এখানে যে পেজ আছে সেই পেজ তখন থাকবে এখানে আমাদের যে ফিসিস ম্যাটেরিয়াল সেগুলো জমে যায় এগুলো আস্তে আস্তে ফুলে যাবে এই হচ্ছে আমাদের হাসপাতাল ডিজিজ একবার অ্যাগিমলিনিসিস অফ দ্য লার্জ বাউল বিবি প্রেজেন্ট একবার না এটা কনজেনিটাল ইউজুয়ালি কমন ইন অ্যাডাল্ট লাইফ না এটা হচ্ছে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারপর এটা সাধারণত আর্লি চাইল্ডহুড পেশেন্টের দেখা যায় তারপরে প্যাথোলজি লাইস ইন দ্য রেকটাম এন্ড কোলন এটা হয় তারপর হচ্ছে ক্যান বি ডায়াগনোসড বাই দ্য ফুল থিকনেস রেক্টাল বায়োপসি ফুল থিকনেস রেক্টাল বায়োপসি করলে আমরা অ্যাগেন যে সেলগুলো
করতে হয় যে এগেইন যে অংশ সেই অংশটা সাধারণত আমরা কেটে দিই। 36 নম্বর কোশ্চেন আছে কি আছে ইন্ডিকেশন ফর ইন্ডোট্রাকিয়াল ইনকিউবেশন যে ইন্ডিকেশন সেগুলো আপনার জানতে হবে কার্ডিয়াক অ্যারেস্ট সার্জারি জেনারেল অ্যানেস্থেশিয়া পেশেন্ট উইথ ক্লাস স্কেল 15 যদি থাকে আপনার সেই পেশেন্টের সাধারণত ইনকিউবেশন করার কোনো দরকার হয় না। ভাইটাল ক্যাপাসিটি যদি 15 এর নিচে যদি নেমে যায় 15 বেশি না 15 বেশি থাকলে এটা ইন্ডিকেশন না 15 নিচে হতে হবে। পাশের পেশে অক্সিজেন যদি 50 নিচে নেমে যায় আর হচ্ছে হিমোগ্লোবিন 50% নিচে চলে আসে। দেখেন এখানে ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 15 এ কম হতে পারে 15 এ কম হতে হবে এক্সপেরিয়েন্ট 35 এর বেশি হতে হবে। সিভিয়ার পালমোনারি মাল্টি সিস্টেম ইনজুরি থাকতে হবে বঙ্কোপালমোনারি ফলটিং থাকতে হবে ডিস্টারবেন্স ইন কনসিয়াস অফ ইনেবিলিটি টু প্রোটেক্ট এয়ার হচ্ছে ইন্ডিকেশন। তারপর হচ্ছে হেডেক আফটার স্পাইনাল অ্যানেস্থেশিয়া এই কোশ্চেনটা দেখবেন যে ঘুরে পেপার আসে একটা পর আসে। It is less likely with a 27G than with a 25G indicates. কারণ 27G দিয়ে আমরা করি তাহলে কম হওয়ার সম্ভাবনা কম, কারণ 25 এ নিডল অনেক বড় থাকে এইজন্য এটা আমাদের ডুরামেটার ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি থাকে। এটা হচ্ছে কমপ্লিকেশন অফ স্পাইনাল অ্যানেস্থেশিয়া মধ্যে আছে হেডেক কি ভাই পোস্টারাল বিং মেড বাই ওয়ার্স বাই স্ট্যান্ডিং ওয়ার্স অর স্ট্যান্ডিং ইভেন রাইজিং দ্য হ্যান্ড এন্ড রিলিফ বাই লাইং ডাউন। মানে হচ্ছে যখন আপনি স্ট্যান্ডিং থাকে তখন কি হয় আমাদের যে স্পাইনাল করে যে সিএস থাকে সিএস নিচে যখন নিচে তখন এটা রিলিফ করে আবার যখন চিন্তা শুরু করে তখন এটা ভালো অনুভব করে। তারপরে মোর কমন ইন ইয়াং ফিমেল এন্ড স্পেশালি ইন দ্য অবস্টেট্রিক পেশেন্ট মানে যারা সাধারণত সিজার সেকশন করে এটা সাধারণত বেশি। It begins in a few hours and may last for a week or more. It is unlikely to develop after 24 hours. 24 hours পরে এটা আমরা একটু আগে বললাম যে এটা সাধারণত within an hour তৈরি হয় few days পর্যন্ত কাটতে পারে। It is more frequent in the young age frequently avoided. Maybe advanced by sixth cranial nerve অনেক সময় এটা ইনজুরি হতে পারে। তারপর symptoms are more prominent in sitting position, sitting এবং standing position বেশি হয়। লোকাল অ্যানেস্থেশিয়া পরের কোশ্চেন হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া আমাদের কমপ্লিকেশন সেগুলো এখানে কমপ্লিকেশন আছে কার্ডিওভাস্কুলার আছে, তারপর সিএনএস, তারপর সিভিয়ার মাইল্ড কোনগুলো সিভিয়ার কার্ডিওভাস্কুলার মধ্যে আছে পিআর ইন্টারভাল বাড়তে পারে কিউআরএস ডিউরেশন বাড়তে পারে কার্ডিয়াক কমে যেতে পারে। হ্যাঁ তাহলে যদি আমাদের অ্যানেস্থেশিয়াতে আমাদের এটা কমে যায় হার্ট রেটটা কমে যায় তাহলে ডিক্রিজ ব্লাড প্রেশার এইটা কুলিং এর জন্য এবং ব্র্যাডিকার্ডিয়ার জন্য ব্লাড প্রেশারটা কমে যেতে পারে। তারপরে হচ্ছে লাইটনেস হতে পারে যেটা কমে গেছে, তারপরে ডিজনি হতে পারে নিউটাস হতে পারে। হ্যাঁ তারপর হচ্ছে রসিনেস হতে পারে ডিজোরিয়েন্ট হতে পারে বেশি পারে। তারপর হচ্ছে যদি সিভিয়ার হয় ডিজনি হতে এগ্রাভেট হতে এবং কনসিয়াস দেখেন কি হচ্ছে মাসল টুইস্টিং হতে পারে ট্রেমার হতে পারে আনকনসিয়াস হতে পারে কনভার্জন হতে পারে শেষমেশ হতে পারে হাইপোটেনশন এবং অ্যাসিস্টোলিক হতে পারে কার্ডিয়াক আউটপুট একদম খুব বেশি কমে যেতে পারে। অ্যান্টিনিটাস তারপর হচ্ছে পেরিওরাল নামনেস হতে পারে। হ্যাঁ পেরিওরাল নামনেস বা হচ্ছে তারপর হচ্ছে রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে একদম বিপি একদম কমে যায় রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে কনস্টিপেশনের সাথে সম্পর্ক নাই হাইপারথার্মিয়া না এটা হাইপোথার্মিয়া হতে পারে হাইপোটেনশন এবং হাইপোথার্মিয়া হতে পারে রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে। তারপর হচ্ছে বার্জাস এই যে ছবি দেখতে এটা হচ্ছে only in smoker causes poor circulation in the period that may be lead to tissue death and amputation goes worse the more you smoke। এটা সাধারণত ইয়াংদের হয় ইয়াং পেশেন্টদের বেশি হয়। আমরা আমাদের দেশে অনেক বার্জাস পেশেন্ট আছে এবং আমি নিজেও বেশ কয়েকটা বার্জাস পেশেন্টের বয়স 25 এর ছিল। হ্যাঁ দুই হাত পায়ের হাতে সবগুলো নখি পায়ে অপারেশন করা হয়ে গেছে। কমন ইন মেল is more than 49 এটা 40 নিচে ইয়াংদের বেশি হয়। ও স্মোকার তারপর হচ্ছে polynomial leukocyte infiltrate only the intima of the stem and the medium size are বেশি affected। Rest pain persists the claudication this is the rest pain। আমাদের সর্বশেষ কোশ্চেন হচ্ছে কমপ্লিকেশন অফ দ্য ভেরিকোজ ভেইনের কমপ্লিকেশন কি কোনগুলো দেখেন এই যে ভেরিকোজ ভেইন এটা হচ্ছে ভেরিকোজ ভেইনের পেশেন্ট সেটা হচ্ছে হেমারাইটিস হতে পারে এক্সিমা বা ডার্মাটাইটিস হতে পারে। হ্যাঁ পেরিওডাইটিস হতে পারে তারপর হচ্ছে ভেনাস আলসার হতে পারে তারপরে মার্জিনাল আলসার হতে পারে। হ্যাঁ লাইপোডার্মোস্ক্লেরোসিস হতে পারে অ্যান্টিলাইসিস হতে পারে ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে থ্রম্বোফিবাইটিস হতে পারে। না এই সবগুলো হচ্ছে আমাদের ডিপ ভেইন থ্রম্বোসিস ভেরিকোজ ভেইনের পোস্ট দেখেন ভেনাস আলসার ছিল তারপরে হচ্ছে ট্রপিক্যাল ছিল না এখানে কি ছিল মার্জিনাল আলসার বা ভেনাস আলসার মার্জিনাল দুটো আলসার সেলুলাইটিস হওয়ার সম্ভাবনা নাই সম্ভাবনা কম কারণ হচ্ছে এখানে ভেইন ভাইরাস এক্সপোজ হয় সেক্ষেত্রে পরবর্তী সেলুলাইটিস ডেভেলপ হতে পারে। তারপর লাইপোডার্মোস্ক্লেরোসিস কি হচ্ছে আমাদের মাসলের নিচে স্কিনের নিচে ফ্যাটি লেয়ার থাকে সেখানে যদি ইনফেকশন হয় থাকে লাইপোডার্মোস্ক্লেরোসিস বলা হয়। তারপর হচ্ছে এক্সিমা এই যে প্রথমটা ছিল এক্সিমা বা ডার্মাটাইটিস। সুতরাং আমাদের A2 তারপরে হচ্ছে লাইপোডার্মোস্ক্লেরোসিস 2 এবং এক্সিমা এই হচ্ছে 2। এই ছিল আমাদের আজকের কোশ্চেন নিয়ে আলোচনা। আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আপনার রেসিডেন্সিতে চান্স পাওয়ার জন্য আমাদের যে ফ্যাকাল্টি বেসড যে প্রিপারেশন সেটা নেওয়া সেটার উপর অনেক নির্ভর করে, কারণ হচ্ছে আমরা অনেকে বেসিক করতে এমন অবস্থা হয়ে যায় শুধু আমরা বেসিকে ধরি ফ্যাকাল্টি দিকে আমাদের কথা কমে যায়। এটা করলে কি হয় এই ফ্যাকাল্টি হচ্ছে মনে রাখবেন যেটা আপনাদের জন্য কাম হয় এটা আপনার প্রতিদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা করে করতে পাশাপাশি আপনি এখানে দেখেন আপনার 40টা মার্কস কিন্তু আপনার 40 মার্কস কেন 4 মার্ক কেন 0.4 মার্ক কিন্তু আপনার ফেল করা যায় না। সুতরাং কোনো যেটাই করবেন ভালোভাবে করবেন এবং হচ্ছে ফ্যাকাল্টি হচ্ছে অনেক বেশি পড়া এগুলোর জন্য অনেক আমরা করতে চাই না। আর ফ্যাকাল্টি কোশ্চেনগুলো আপনি যদি দেখেন তাহলে কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি সহজ একবার দুইবার তিনবার করলে আপনি পেরে যাবেন। সুতরাং এখানে মার্কস করা অনেক বড় একটা সুযোগ যেটা আমরা অ্যানাটমি ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি এগুলো করতে এমন অবস্থা হয়ে যায় যে আমরা ফ্যাকাল্টি নিজের যে ফ্যাকাল্টি সেটা পড়া হয়।